হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া শাকের একটা রেসিপি। আর মাছ ছাড়া যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এটা আসলে অনেকেরই অজানা। অনেকেই শাক রান্না করলে কালার নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আজকের রেসিপিতে থাকছে সেই সকল টিপস, কিভাবে শাক রান্না করলে কালার ঠিক থাকবে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি আমার গাছ থেকে শাকগুলো কেটে নিয়ে এসেছি, আর দেখেই বুঝতে পারছেন যে এটা একেবারেই টাটকা শাক। তো আমি আজকে শুধু শাকের আগাগুলো কেটে নিয়ে এসেছি, আর এর সাথে একটু পাতাও আছে। তো এই আগা এবং এই ডগাগুলো দিয়ে যদি রান্না করা হয় তাহলে সেই তরকারির টেস্টই আসলে অন্যরকম। আর যেহেতু একেবারেই টাটকা জিনিস, এর স্বাদই আলাদা। এখন আমি ডগাগুলো এবং শাকের আগা আর কিছু শাক ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিব। তারপর একটা আলু কেটে নিব। তারপর এগুলো সব কিছুকে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। চলে আসলাম রান্নায়। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে গিয়েছে তখন তেল দিয়ে দিলাম। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এখন ভালো করে এই তেলের সাথে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। একটু কিছু সময় কষিয়ে নিয়ে তারপর এই মশলাটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, যাতে করে আরও ভালো করে কষানো হয়। তো এখন একটু পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি কষিয়ে এই পানিটাকে একেবারে শুকিয়ে নিব। তো পানিটা যখন শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি আসলে একটা আলু দিয়ে দিয়েছি। আর এত কিছু আসলে দেখানো যায় না, একটু বুঝে নিতে হবে। আমি যখন মশলাটা কষিয়েছি আমি ঢেকে দিয়ে কষিয়েছিলাম। তো আমি আলুটাকেও বেশ 4 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। তখন আমি তার আলুর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। আর এই রান্নার ক্ষেত্রে শাক রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাঁচামরিচ দিয়ে রান্না করতে হবে। যখন আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি ব্যবহার করলাম এখানে ঝোলের জন্য পানি। তো একবারেই আমি পানিটা দিয়ে দিয়েছি আর কি। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো এরই মধ্যে বলক উঠে গিয়েছে, আর একটু চেক করে নিচ্ছি যে আলুটা আসলে কতটা সিদ্ধ হয়েছে। তো আলুটা কিন্তু প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আমি। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করছি আর মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে শাকটা রেখেছি সেই শাকটা দিয়ে দিচ্ছি। আর আপনি যদি এইভাবে ঝোলের উপরে এই কুমড়ো শাক রান্না করেন তাহলে সেই শাকের কালার একদমই নষ্ট হয় না। আমি আগে শাকটাকে কষিয়ে নিয়ে রান্না করতাম, তারপরে দেখলাম যে শাক যদি আমি ওইভাবে রান্না করি শাকের কালারটা নষ্ট হয়ে যায়, কিন্তু ঝোলের উপর দিয়ে যখন রান্না করলাম তখন আসলে দেখলাম যে শাকের কালারটা অনেক বেশি সুন্দর থাকে। তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমি এখন একটু ঢেকে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু আমি এখন একই রাখবো, মাঝখানে মাঝামাঝি পর্যায়ে দিয়ে রেখেছি। কিছুক্ষণ পর ঝোলটাও কমে গিয়েছে, আর একটু আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে এই তরকারিটা একটু মাখো মাখো হয়, ঘন হয় এজন্য। তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি সেই ফোড়ন বাটাটা। তো আমি এটা আসলে অনেকেই জানে, তারপরেও আমি যারা জানে না বলে দেই। আমি পেঁয়াজ এবং একটু জিরা তেলের উপরে ভেজে রেখেছিলাম, সেটা বেটে এখন আমি দিয়ে দিলাম। আর আমি সাধারণত প্রায় সব তরকারিতেই ফোড়ন ব্যবহার করি। আমি ফোড়ন ছাড়া তরকারি আসলে তেমন একটা খেতে পারি না, ভালো লাগে না। তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর এটা এতটাই মজার হয়েছিল, আপনারা যদি এই রান্নাটা না করেন তাহলে বুঝবেন না। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।